মা শব্দটি ছোট হলেও অর্থটি কিন্তু বিশাল। আজকের সিনেমা এক্সপ্লেইনটি সেই মাকে নিয়ে। একজন প্রেগনেন্ট মা তার নিজ দেশ থেকে পালাতে গিয়ে তার স্বামীকে হারিয়ে মাঝ সমুদ্রে একটি কন্টেইনারের ভেতর আটকে পড়ে এবং সেখানেই বাচ্চা প্রসব করে। এমন অবস্থায় তার কাছে পর্যাপ্ত খাবার বা জল কোনোটাই ছিল না, কিন্তু এভাবেই সে তার বাচ্চাকে নিয়ে প্রায় 30 দিন সমুদ্রের মাঝে সার্ভাইভ করে। কিন্তু সেটা কিভাবে? শুধু তাই নয়, এর জন্য তাকে মৃত্যুর মতো ভয়ঙ্কর সময় পার করতে হয়, যেটা কেবল একজন মায়ের পক্ষেই সম্ভব। কিন্তু তাদের সাথে কি হয়েছিল, যেটা দেখলে আপনিও চমকে উঠবেন এবং মা কি জিনিস বুঝতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন সিনেমাটির মূল গল্পে যাওয়া যাক। দেশে যখন দুর্ভিক্ষ শুরু হয় তখন সেখানকার পরিস্থিতিও হয়ে ওঠে করুণ। ঠিক এই সিনেমার শুরুতেই আমরা মিয়া এবং নিকোকে দেখতে পাই। তারা তাদের জন্মভূমি স্পেন ছেড়ে আয়ারল্যান্ডে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কেন? তাদের দেশে অত্যাচারী সরকার উত্থানের কারণে সেখানে দুর্ভিক্ষ শুরু হয়েছে, আর তাই সেখানকার সরকার দুর্ভিক্ষ কাটানোর জন্য শিশু, বয়স্ক এবং গর্ভবতী মহিলাদের গণহত্যামূলক কাজ করতে শুরু করেছে। এমন অবস্থায় মিয়া এবং নিকো তাদের অনাগত সন্তানের নিরাপত্তার জন্য কার্গো জাহাজে করে আয়ারল্যান্ডে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই কাজটি করতে তাদের কাছে থাকা টাকা পয়সা সহ সবকিছু দালালদের দিয়ে দিতে হয়। অবশেষে তারা সেই কন্টেইনারের ভেতর চলে আসে। এমন অবস্থায় মিয়া এবং নিকো খুবই ভয় পায় আর ভেঙে পড়ে, কারণ তাদের প্রথম সন্তান উমাকে প্রশাসনের লোকেরা ধরে নিয়ে গেছে, কিন্তু সে এখন জীবিত নাকি মৃত তারা জানে না। তাই তারা এটা ভাবে আর কাঁদে। এইভাবেই রাত গড়িয়ে সকাল হয়। তখন সেখানে সেই দালালগুলো চলে আসে। তারা কন্টেইনার খুলে সেখানে আরো বেশ কিছু যাত্রী উঠায়, কিন্তু তখনই সেখানে আরেকটি কন্টেইনারের গাড়ি চলে আসে। তখন দালালগুলো কিছু যাত্রীকে ওই গাড়িতে চলে আসতে বলে, তাই তারা নিকোকে সেখান থেকে বের হতে বলে। কিন্তু নিকো তাদের অনেক বোঝানোর চেষ্টা করে যে তার স্ত্রী প্রেগনেন্ট এবং সে এখানে আছে, তাই তার এখানে থাকাটা জরুরি। কিন্তু তারা নিকোকে কন্টেইনার থেকে জোর করে বের করে দেয় আর অন্য একটি কন্টেইনারে তুলে মিয়া এবং নিকোকে আলাদা করে দেয়। এদিকে মিয়া খুবই ঘাবড়ে যায়। সে কন্টেইনারের একটি ছিদ্র দিয়ে নিকোকে দেখতে থাকে। তারা নিকোকে 107 নম্বর কন্টেইনারে রেখেছে। সেখানে মিয়া নিকোকে ফোন দিয়ে তার কাছে চলে আসতে বলে, কিন্তু নিকো মিয়াকে বলে, আমি তোমার পাশের কন্টেইনারেই আছি, আমি খুব দ্রুত তাদের বুঝিয়ে তোমার কাছে চলে আসব। এদিকে কন্টেইনারের গাড়িগুলো বন্দরের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু গাড়িগুলোকে চেক পয়েন্টে সামরিক বাহিনী থামিয়ে দেয় কন্টেইনারগুলো চেক করার জন্য। তখন ড্রাইভারকে বিভিন্ন প্রশ্ন করা হয়, কিন্তু সে ঠিকমতো উত্তর না দেওয়ায় তারা কন্টেইনারটি খুলে ফেলে। সেখানে এক অফিসার কন্টেইনারের ভিতরে গিয়ে বুঝতে পারে কন্টেইনারে করে লোকজন দেশ থেকে পালিয়ে যাচ্ছে, তাই সে একজন লোককে ভিতরে আসতে বলে এবং নিজে বাইরে দাঁড়িয়ে গুলি করার নির্দেশ দেয়। তখন সে গুলির পজিশন দেখে শিওর হয় যে ভিতরে এক্সট্রা একটা কামরা আছে। এদিকে গুলির শব্দ শুনে মিয়া একটি বক্সের উপরে উঠে পড়ে। অন্যদিকে সামরিক বাহিনীর প্রধান তার লোকজন দিয়ে সেখানে এলোপাথারি গুলি করা শুরু করে এবং সেখানে থাকা সবাইকে হত্যা করে। কিন্তু মিয়া বক্সের উপর লুকিয়ে থাকার কারণে সে বেঁচে যায়। কিন্তু এখন তো নিকো বিপদে আছে, তাই সে নিকোকে বিপদ সম্পর্কে সতর্ক করার জন্য তাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু নিকোর ফোন বন্ধ থাকায় সে তাকে সতর্ক করতে ব্যর্থ হয়। সিন পরিবর্তন হয়। কন্টেইনারগুলো জাহাজে লোড করা হয় এবং যথানিয়মে জাহাজটি চলতে শুরু করে। অন্যদিকে দেখা যায় জাহাজটি সমুদ্রের মাঝে ঝড়ের কবলে পড়েছে, যার কারণে কন্টেইনারগুলো ঝুঁকিপূর্ণভাবে দুলতে থাকে এবং এক সময় কন্টেইনারগুলো সবাইকে নিয়ে সমুদ্রের মাঝে পড়তে শুরু করে। আর তখনই মিয়া মাথায় প্রচন্ড আঘাত পেয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। সিন পরিবর্তন হয়। পরের দিন যখন মিয়া জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে এমন অবস্থায় দেখে হতভম্ব হয়ে যায়। সে সেখানে নিকোকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। তখন সে নিকোকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোনের গ্লাস ভেঙে যাওয়ায় সেটা সম্ভব হয় না। তাই অবশেষে হাল ছেড়ে দিতে সে বাধ্য হয়। এদিকে সে লক্ষ্য করে একটি ছিদ্র দিয়ে কন্টেইনারের ভেতর জল ঢুকছে, তাই সে সেখানে থাকা সবগুলো বক্স খুলে দেখতে থাকে যে ছিদ্রগুলো বন্ধ করার জন্য কিছু আছে কিনা। কিন্তু সে বক্সগুলোর মধ্যে ফাঁকা টিফিন বক্স, ইয়ারফোন, টিভি, কিছু মদের বোতল এবং কিছু হুডি রয়েছে। এছাড়া একটি ব্যাগে একটি ডিল এবং টেপ পায়। তখন সে সেই টেপ দিয়ে ছিদ্রগুলো বন্ধ করার চেষ্টা করে,
আর তখনই সে বাইরের লোকজনের চেঁচামেচি শুনতে পায়। সে কন্টেইনারের ছিদ্র দিয়ে লক্ষ্য করে 107 নম্বর কন্টেইনারটি ডুবতে শুরু করেছে, আর সেই কন্টেইনারেই নিকো ছিল। কিন্তু মিয়া সেখানে কিছু করতে পারে না, তাই কন্টেইনারটি ডুবে যায়। এই অবস্থা দেখে মিয়া অনেক ভেঙে পড়ে, তাই সে তার কাছে থাকা ছুরিটি দিয়ে নিজেকে শেষ করে দিতে চায়। কিন্তু তার বাচ্চার কথা চিন্তা করে সে সেটা করতে পারে না। কিন্তু সে ভেঙে পড়ে আর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তবে ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখে কন্টেইনারের মধ্যে সে ডুবে যাচ্ছে। সে চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ে আর সে দেখতে পায় সেই ছিদ্রগুলো দিয়ে আবার পানি ঢুকতে শুরু করেছে। এবার সে তার বাচ্চার কথা চিন্তা করে নড়ে চড়ে বসে। তাই সে টিফিন বক্সের ঢাকনা থেকে রাবার সংগ্রহ করে এবং সেগুলো দিয়ে কন্টেইনারের ছিদ্রগুলো বন্ধ করে দেয় এবং টেপ দিয়ে লিমিট চিহ্ন দিয়ে দেয়, যাতে করে জলের লেভেলটা সে বুঝতে পারে। এরপর একটি পাইপ দিয়ে কন্টেইনারের ভেতরে থাকা পানিগুলো বাইরে বের করে দেয় এবং কন্টেইনারটি ভিতরে গুছিয়ে সেখানে থাকার মতো পরিবেশ তৈরি করে। কিন্তু তারপর কি করবে? সে ইমার্জেন্সি হেল্পলাইনে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক সমস্যা থাকায় কন্ট্যাক্ট করা সম্ভব হয় না। কিন্তু অলৌকিকভাবে তখন নিকো তাকে ফোন করে। আসলে মিয়া ভেবেছিল নিকো হয়তো আর বেঁচে নেই, কিন্তু নিকোর সাথে কথা বলে সে জানতে পারে নিকো আয়ারল্যান্ডে পৌঁছে গেছে। তখন সে তাকে সবকিছু খুলে বলে। নিকো তার কথা শুনে হতভম্ব হয়ে যায়, কিন্তু মিয়ার মনে সে সাহস জোগাতে থাকে এবং মিয়াকে বলে, আমি খুব শীঘ্রই তোমাকে নিতে আসছি, এই বলে ফোন রেখে দেয়। এদিকে মিয়ার প্রসবের ব্যথা ওঠে, কিন্তু সেটা সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না তার কাছে। তখন সে লক্ষ্য করে সমুদ্রের মাঝে আবারও ঝড় শুরু হয়েছে, কিন্তু এবার কি হতে যাচ্ছে তার সাথে, এই ভেবে সে চিন্তা করতে থাকে। সিন আবার পরিবর্তন হয়। সেদিন রাতে প্রচন্ড ঝড় বইছে, এমনকি তার প্রসবের ব্যথাও শুরু হয়েছে। হঠাৎ করে তার ফোনে কল আসে, কিন্তু ফোনটি তুলতেই ফোনটা জলে পড়ে যায়। এদিকে সে লক্ষ্য করে কন্টেইনারের ছিদ্র দিয়ে পানি ঢুকতে শুরু করেছে। তাই সে সেই ছিদ্রগুলো বন্ধ করতে গেলে সেখানেই জলের মধ্যে মিয়া কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু বাচ্চাটি সেখানে কোনো শব্দ করছিল না এবং শ্বাসও নিচ্ছিল না, যার কারণে মিয়া তার বুকে পিঠে চাপ দিলে বাচ্চাটি কেঁদে ওঠে। মিয়া পরম যত্নে তাকে বুকে জড়িয়ে আদর করতে থাকে। পরের দিন সকালে বাচ্চাটির কান্নায় মিয়া জেগে ওঠে এবং সে বাচ্চার প্লাসেন্টা একটা টিফিন বক্সে রেখে দেয়। তারপর বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে খায় না। মিয়া বারবার চেষ্টা করার পরও বাচ্চাটিকে খাওয়াতে ব্যর্থ হয়। এবার মিয়া অনেক চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই সে তার সামনে একটা ডিল দেখতে পায়। তারপর সেই ডিল দিয়ে কন্টেইনারের উপরের দিকে ডিল করতে থাকে, যাতে করে তারা কন্টেইনার থেকে বের হতে পারে। কিন্তু ডিলের শব্দে বাচ্চাটি অনবরত কাঁদতে থাকে। তখন মিয়া তাকে আবার খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কাজ হয় না। সে এক মনে সমুদ্রের পানে চেয়ে থাকে। তখনই সে লক্ষ্য করে তার স্তন দিয়ে দুধ পড়ছে। তাই এবার সে বাচ্চাটিকে আবার কোলে তুলে নেয় এবং তাকে খাওয়াতে সক্ষম হয়। কিন্তু বাচ্চাকে দুধ খাওয়ানোর পর তার প্রচুর ক্ষুধা পায়, তাই সে থাকতে না পেরে তার কাছে থাকা অবশিষ্ট খাবারটুকু খেয়ে ফেলে। তারপর সে আবারও কাজ শুরু করে ডিল করার, কিন্তু অর্ধেক কাজ শেষ হওয়ার পর ডিল মেশিনটি নষ্ট হয়ে যায়। এবার সে রাগে ক্ষোভে সেখানেই বসে পড়ে। কি করবে আর কি বা করার আছে? তাই সে সেখান থেকে নেমে আসে আর ভাঙা ফোনটি লক খোলার চেষ্টা করে, কিন্তু সম্ভব হয় না। তখন সে খুব রেগে যায় আর চারদিকে সবকিছু ছুঁড়ে ফেলতে শুরু করে। তখনই সে সেখানে একটি ছুরি দেখতে পায়। তাই এবার সে সেই ছুরি দিয়ে ঢাকনা কাটতে শুরু করে। কিন্তু এভাবে কতক্ষণ? একে তো সে প্রচন্ড টায়ার্ড, তার উপরে তার কাছে পর্যাপ্ত খাবার নেই। সে একটু ঘুমানোর চেষ্টা করলেও ক্ষুধার্ত অবস্থায় কি আর ঘুম হয়? তাই সে ক্ষুধার জ্বালা মেটানোর জন্য তার কাছে থাকা প্লাসেন্টা খেতে শুরু করে। ঠিক তখনই একটি তিমি তাদের কন্টেইনারটি ধাক্কাতে থাকে। তখনই সে পানিতে পড়ে যায় আর বাচ্চাটি কাঁদতে শুরু করে। সে বাচ্চাকে কোলে তুলে নেয় এবং সেই সাথে একটি লাঠি দিয়ে কন্টেইনারে জোরে জোরে আঘাত করতে থাকে। ফলে তিমিটি সেখান থেকে চলে যায়। সিন আবারও পরিবর্তন হয়। পরের দিন সে আবারও ছুরি দিয়ে ঢাকনা কাটার কাজ শুরু করে, কিন্তু কি দুর্ভাগ্য, ছুরিটি ভেঙে যায়। এবার সে একদম হতাশ হয়ে পড়ে, কারণ তার কাছে এই ঢাকনা কাটার মতো অবশিষ্ট আর কিছু নেই। তাই সে একটু সাহায্যের জন্য তার ফোনটির লক খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। এখন তার কাছে খাবার জন্য না আছে কোনো খাবার না বিশুদ্ধ জল। কিন্তু থাকতে না পেরে সে কন্টেইনারের গায়ে ঘেঁষে থাকা একটু জল খায়। তবে এই জল খাওয়ার কারণে সে বমি করতে থাকে। অতঃপর মিয়া স্বপ্নের মধ্যে হারিয়ে যায়। সেখানে তার হারিয়ে যাওয়া মেয়ে এবং নিকো তাকে বিভিন্ন কথা বলে
মোটিভেট করছিল। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। সে দেখে বাইরে বৃষ্টি শুরু হয়েছে। তারপর সে বৃষ্টির কিছুটা জল খায় এবং কিছুটা জল টিফিন বক্সে করে জমা রাখে। এবার সে কার্টুনের দড়িগুলো সংগ্রহ করে এবং সেই দড়িগুলো সেই ছাদের ঢাকনায় বেঁধে সেটা টানতে শুরু করে এবং একসময় সেটা খুলেও ফেলে। তারপর মা ও মেয়ে দুজনেই কন্টেইনারের ছাদে চলে আসে। সেখানে মিয়া অনবরত তার মেয়ে নোয়াকে গল্প শোনাতে থাকে। হঠাৎ করে সে লক্ষ্য করে নোয়া পটি করেছে। তখন মিয়া পটি করা কাপড়টা সমুদ্রের মধ্যে ফেলে দেয় আর পটির গন্ধে সেখানে মাছ চলে আসে। মিয়া বিষয়টা লক্ষ্য করে। প্রথমে সে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করলেও সেটা সম্ভব হয় না। তবে এবার সে একটা দড়ির সাথে স্টিলের পাত বেঁধে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ ছাড়া সফল হতে পারে না। তখন সে আকাশে একটি প্লেন দেখতে পায়। তাই প্লেনটিকে ইশারা দেওয়ার জন্য তাড়াহুড়া করে নিচে গিয়ে টিভির গ্লাস ভেঙে নিয়ে আসার সময় কন্টেইনারের ধারালো একটি অংশ লেগে তার পা কেটে যায়। তবুও সে প্লেনের দৃষ্টি আকর্ষণ করার জন্য গ্লাসের টুকরো দিয়ে আলো রিফ্লেকশন করে, তবে সে সেটাতেও ব্যর্থ হয়। এদিকে পায়ের কেটে যাওয়া অংশ দিয়ে প্রচুর রক্তপাত হচ্ছিল। তখন মিয়া নিচে গিয়ে কাপড় দিয়ে তার পা বেঁধে নেয়। এরপর টিভির মধ্যে থাকা একটি সার্কিট থেকে একটা ডায়োড খুলে তারপর ডায়োডের পিন এবং ইয়ারফোনের তার দিয়ে তার নিজের পা নিজেই সেলাই করে। আর সেটা যে কি ভয়ঙ্কর একটা কাজ সেটা ভালো করেই বুঝতে পারছেন। হঠাৎ করে মিয়া হেডফোনের তারগুলো কাজে লাগানোর চিন্তা করে। সে তারগুলো দিয়ে একটা নেট বা জাল তৈরি করতে শুরু করে এবং পরের দিন সকালবেলা সেটা নিয়ে মাছ ধরতে বের হয়। এক পর্যায়ে তার উদ্দেশ্য সফল হয় এবং সে মাছ ধরতে সক্ষম হয়। তবে সেখানে যেহেতু রান্নার কোনো ব্যবস্থা ছিল না, তাই বাধ্য হয়ে তাকে কাঁচা মাছ খেতে হয়। তারপর সে তার ডায়েরির পাতাগুলোতে সোস লিখে সেগুলো প্লাস্টিকের বক্সে ভরে রাখে এবং পরের দিন সেই বক্সগুলো সমুদ্রে ভাসিয়ে দেয়, এই আশায় এগুলো দেখে যদি কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে। অন্যদিকে দিন যত যাচ্ছে কন্টেইনারের জলের লেভেল তত বাড়তে শুরু করেছে। এভাবেই তাদের প্রায় 12টা দিন কেটে যায়। একদিন রাতে মিয়া তার বাচ্চা নোয়াকে গল্প শোনাচ্ছিল। তখনই সে লক্ষ্য করে নোয়ার ঠান্ডা লেগেছে এবং তার গায়ে প্রচন্ড জ্বর। তখন সে একটা পাত্রে কিছু অ্যালকোহল ও কাপড় দিয়ে সেটা জ্বালিয়ে দেয়। তারপর তারা ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করেই মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। তখনই সে দেখতে পায় কন্টেইনারের ভেতর জল বাড়তে বাড়তে প্রায় লিমিটের কাছাকাছি চলে এসেছে, অর্থাৎ এভাবে আর বেশি দিন থাকা যাবে না। তখন সে নোয়াকে কোলে নিয়ে কন্টেইনারের ছাদে উঠে যায়। ঠিক তখনই তার ফোনে নিকোর কল আসে। অনেক কষ্টে সে ফোনটা রিসিভ করে, কিন্তু ফোন তুলতেই নিকো তাকে একটা দুঃসংবাদ দেয়, যেটা শোনার জন্য মিয়া একদম প্রস্তুত ছিল না। নিকো জানায় সে পালিয়ে জাহাজে ওঠার সময় মিলিটারির হাতে ধরা পড়েছে, কিন্তু তারপরেও সে পালানোর চেষ্টা করেছে, যার কারণে সে এখন গুলিবিদ্ধ হয়ে একটি কন্টেইনারের ভেতর লুকিয়ে আছে। তাই তার পক্ষে এখানে আসা সম্ভব হচ্ছে না। তাই যা করার এখন তোমাকেই করতে হবে। তখন তারা সেখানে কথা বলতে বলতে বেশ কিছুটা সময় কাটায়, কিন্তু তার ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় ফোন বন্ধ হয়ে যায়। তখন মিয়া নোয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এদিকে দেখতে দেখতে এভাবে প্রায় 26টা দিন অতিবাহিত হয়। কন্টেইনারের জলের লেভেল বিপদসীমার উপরে চলে এসেছে। এখন কন্টেইনারটি যে কোনো সময় ডুবে যেতে পারে। অন্যদিকে মিয়া ফাঁকা প্লাস্টিকের বক্সগুলো দিয়ে একটি ভেলা তৈরি করছিল। তখনই সে দেখতে পায় একটি শ্রীগাল তার খাবারগুলো নিয়ে উড়ে গেল। সে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ শ্রীগাল সমুদ্র পাড়ের আশেপাশেই ঘুরে বেড়ায়, তার মানে তারা পাড়ের আশেপাশেই রয়েছে। সেদিন রাতে হঠাৎ করেই পুরো কন্টেইনারটি কেঁপে ওঠে। মিয়া বুঝতে পারে কন্টেইনার ডোবার সময় হয়েছে। তাই সে কন্টেইনারটির ভেতর তাদের প্রয়োজনীয় কিছু আছে কিনা সেটা দেখতে কন্টেইনারের ভেতরে নামে এবং সেখানে নিকট দেওয়া একটা চকলেট দেখতে পায়। আর সে সেটা আনতে গিয়ে সেখানেই দড়িতে ফেসে যায়। এদিকে কন্টেইনারটি ডুবতে শুরু করে আর তখনই নোয়া সেই ভেলায় সমুদ্রের মধ্যে ভেসে যায়। অন্যদিকে মিয়া অনেক চেষ্টা করেও সেখান থেকে ছুটতে পারছে না। তাই এবার সে তার কাছে থাকা ছুরি দিয়ে সেটা কেটে ফেলে, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ কন্টেইনারটি জলে ডুবে গেছে। তবুও সে সেখান থেকে বের হতে সক্ষম হয়, কিন্তু সে নোয়াকে হারিয়ে ফেলে। সে নোয়া নোয়া বলে চিৎকার করতে থাকে, কিন্তু নোয়াকে খুঁজে পায় না। তখনই সেখানে একটা তিমি চলে আসে আর তিমি শ্বাস ছাড়ার সময় কিছুটা জল নোয়ার গায়ে পড়ে, যাতে করে নোয়া কেঁদে ওঠে। তখনই মিয়া নোয়ার কান্না শুনে তাকে খুঁজে বের করে এবং নোয়াকে জড়িয়ে ধরে সারাটা রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালে মিয়া তার প্লাস্টিকের বক্সে থাকা মাছগুলো সমুদ্রে ভাসিয়ে দেয়,
যাতে করে সেখানে শ্রীগাল পাখি ভিড় করে। যেই কথা সেই কাজ, সেখানে অনেকগুলো শ্রীগাল ভিড় করতে থাকে। অন্যদিকে মাছ ধরার নৌকায় থাকা একটি পরিবার সেটা লক্ষ্য করে এবং দ্রুত করে সেখানে চলে আসে। তারপর সেই ভাসমান ভেলাটি উপরে তুললে নোয়াকে দেখে তারা অবাক হয়ে যায়, কিন্তু মিয়া সেখানে ছিল না। তারা আশেপাশে বাচ্চার পরিবারকে খুঁজতে থাকে। তখনই সেই মহিলাটি নোয়ার ভেলার সাথে বাঁধা একটি দড়ি দেখতে পায়। তারপর সেটা ধরে টানতে থাকে এবং সেখানে তারা মিয়াকে খুঁজে পায়, তবে বেঁচে আছে কিনা তারা জানে না। তারা মিয়াকে নৌকায় তুলে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তবে তারা হাল ছাড়ে না, তারা আরো চেষ্টা করতে থাকে আর অবশেষে মিয়ার জ্ঞান ফিরে আসে। তখন মিয়াকে সেখান থেকে তুলে বসানো হয়। সেখানে মিয়া তার মেয়ে সম্বন্ধে জানতে চায়। তখন তারা নোয়াকে তার কোলে তুলে দেয়। তারপর সে নোয়াকে কোলে নিয়ে কাঁদতে থাকে। অন্যদিকে মিয়া এবং নোয়াকে নিয়ে তারা আয়ারল্যান্ডের উপকূলের উদ্দেশ্যে রওনা হয়। আর তখনই সিনেমাটি শেষ হয়ে যায়। আসলে এই মুভিটা আমাদের শিখায়, যত বিপদই আসুক না কেন হতাশা হওয়া যাবে না, বরং সমাধানের পথ খুঁজতে হবে, চেষ্টা করতে হবে, এমনকি চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ পথ দেখানোর মালিক সৃষ্টিকর্তা, সে কাকে কিভাবে সমাধান দেবে একমাত্র সেই জানে। তাই বিপদে কখনো হতাশা হবেন না, নিজের উপর ভরসা রাখুন, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন আর চেষ্টা চালিয়ে যান। তো সিনেমার এক্সপ্লেইনটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।